হাসান মঞ্জিল বাইরে থেকে যতটা সুন্দর আর বিশাল, এর ভিতরেও তার থেকে হাজার গুণ সুন্দর। সবকিছু অনেক পরিপাটি। বোরানুদ্দিন এর আগে দুইবার এসেছে এই মহলে, তবে বাড়ির ভিতরে ঢুকেনি। বৈঠকখানা অব্দি এসে ফুল দিয়ে গেছে, তবে আজকে প্রথমে এই বাড়ির অন্তমহলে প্রবেশ করলো মেহেরবান। আপনি অন্ধর এ ঢুকলেন কেন? পিছন ফিরে বোরানুদ্দিন সঙ্গে সঙ্গে মাথা নিচু করে পেল্লদির কণ্ঠে বললেন। বোরানুদ্দিন: না মানে মালকিন, আমাকে শফিকুদ্দিন ভাই বলেছেন আপনার নাকি অনেক গোলাপ লাগবে, তাই দিতে এলাম। বাড়ি থেকে বললো অন্তর এ আসতে, তাই আর কি। মেহেরবান: আপনাকে এইখানে আসতে বলেনি, ওরা বলেছে আমার ছেলে মান্নাতের ঘরে যেতে। ওর ঘর অন্তরের পেছনে, ওইখানে যান। বোরানুদ্দিন: জি মালকিন। হাসান মান্নাত: কি হলো মেয়ে, বোবা নাকি তুমি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি হচ্ছে নতুন, আর আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করার কারণে আমিও একটু সাহস পাবো আর কি। তাহলে বেশি কথা বলবো না, আবার শুরু করি গল্প। কি হলো মেয়ে, বোবা নাকি তুমি? গোলাপ যা মিনমিনিয়ে গলা বলল, জি জি জি, আমি তো ইচ্ছে করে এখানে উঠিনি, আমাকে এই কুকুরটা তাড়া করেছে। ওই যে দেখুন আমার সই ওইখানে লুকিয়ে আছে, ওকেও তাড়া করেছে এই দুষ্টু কুকুর। হাসান মান্নাত ঘাড় করিয়ে পিছনে ফিরতে দেখেছে একটি মেয়েকে, বোরগা ফোড়া, ওদের সবেদা গাছের উপরে বসে আছে, দেখে পুরো পেতনির মতন লাগছে। ও তোমার সই? গোলাপ যা: জি। হাসান মান্নাত: দেখতে তো মনে হচ্ছে সফেদা পেতনি। গোলাপ যা: কি? হাসান মান্নাত: না মানে এমনি তো মানুষ শেওড়া গাছের পেতনি বলে, কিন্তু আমি তোমার সই যেহেতু সফেদা গাছে বসে আছে তাই আর কি আমার গাছটাকে বদনাম করলাম। গোলাপজান চুপ করে রইল, কারণ তার এখন খুব ভয় হচ্ছে। আপাটা মহলে ঢুকলো, কিন্তু এখন এলো না কেন? গোলাপজান: শুনুন। মান্নাত পেছনে ফিরে তাকালো সেই রমণীর দিকে, যার কণ্ঠ তার কাছে মধুর মতন লাগছে। সে এই মধু আহরণ করতে চায়, কিন্তু কিভাবে? এক দৃষ্টিতে চেয়ে থাকে মেয়েটির দিকে। গোলাপজান: হে যে শুনুন না, আমার আব্বা এই বাড়িতে গেছে, এখনো আসেনি। আমার আব্বাকে একটু ডেকে দিন না, যেন এই কুকুরটাকে এখান থেকে তাড়াতে পারে। এতক্ষণে মান্নাতের হুঁশ ফিরে সে কুকুরটির ডাক দেয়, বাচ্চা। কুকুরটি আস্তে করে লেজ গুটিয়ে চলে আসে, মান্নাতের পিছনে এসে বসে পড়ে। ঠিক ওই সময়ে বোরানুদ্দিন মহল থেকে বের হয়। কি রে মা, তুই এটা কি করলে? ফুলগুলো তো নষ্ট হয়ে গেল, এখন এগুলো কিভাবে সাহেবদের দিব? গোলাপ যা তড়িঘড়ি করে নামতে গিয়ে পায়ে কাটা বিঁধে পড়তে নেয়, ঠিক তখনই এক শক্তপোক্ত হাত তাকে সামলে নেয়। ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে, কিন্তু মেয়েটা নিকাব সরে যায়, সঙ্গে সঙ্গে মুখটা দৃশ্যমান, যেমন কণ্ঠ, তার থেকেও কয়েক গুণ মায়াময় তার রূপ। দুধে আলতা গায়ের রং, চোখ দুটো ভীষণ মায়া এবং আকর্ষণীয়। নাকটা তীরের মতন সোজা, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতন কোমল, চোখের পাপড়িগুলো যেন নৌকার মতন বাঁকা বাঁকা, কালো ঘন ঠোঁটের উপরে একটা ছোট তেল, যা যে কেউ দেখলে তেলটা নজর পড়বে। এ যেন এক অন্যরকম আকর্ষণ। গোলাপজান যত দ্রুত চোখ খুলে তার সামনে এক অপরিচিত লোককে দেখে তাড়াতাড়ি করে নিকাব টান দেয়, আবার মুখ ঢেকে ফেলে। মান্নাত হাত ছেড়ে দেয়। বোরানুদ্দিন দৌড়ে এসে গোলাপজা আর পাখিকে বলে ওরা যেন বাড়ি চলে যায়, আজ আর মাদ্রাসা যাওয়া লাগবে না। গোলাপজান আর পাখিও কথা মতো মাথা নিচু করে চলে যায়। মান্নাত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গোলাপজানের যাওয়ার পানে। বোরানুদ্দিন সাহেব, এই ফুলগুলো তো আমার মেয়ে নষ্ট করে ফেললো, আমি কাল আপনার জন্য নতুন ফুল নিয়ে আসবো। এই বলে বোরানুদ্দিন ভ্যান ঘুরায় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হাসান মান্নাত: দাঁড়ান। বোরানুদ্দিন থামেন, সে ভয় পাচ্ছে না, কিন্তু নিজের মেয়ের কাণ্ডে লজ্জিত, তাই মাথা নত করে দাঁড়িয়ে আছে। হাসান মান্নাত: এই ফুলগুলো আমার ঘরে রেখে আসুন। বোরানুদ্দিন: কিন্তু এগুলো তো পাড়া লেগেছে, ফুলগুলো মুরঝিয়ে গেছে। হাসান মান্নাত: আমার মুরঝানো ফুলই লাগবে, কাজ আছে, ঘরে রেখে আসুন। বোরানুদ্দিন কথা মতন মুরঝানো ফুলগুলো রেখে এলো মান্নাতের ঘরের সামনে। এখান থেকে কিছু কাজের লোক এসে ঘরের ভিতরে নিয়ে গেল। গুলবাহার উঠোনের এক কোনায় রান্নাঘরে বসে রুটি বেলছে আর লাকড়ির চূড়ায় ভাজছে, পাশে বসে গোলাপজান
আম্মা, আচ্ছা তুমি কি হাসান মঞ্জিলে গিয়েছিলে কখনো? গুলবাহার হঠাৎ এই প্রশ্ন। তখনই সাইকেল চেপে বাড়ির ভিতরে ঢুকলেন বুড়ানুদ্দিন। গোলাপজা হারিকেন নিয়ে যাওয়ার আব্বার কাছে, তার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে পাকের ঘরে রাখে। গোলাপজা, আম্মা আব্বা আসছে, তুমি 2টা রুটি দাও আব্বাকে। দেই। বুড়ানুদ্দিন, কি ব্যাপার মা মেয়ে মিলে কি রান্না করতেছো শুনি? গুলবাহার, আরে তেমন কিছু না, আপনার জন্য রুটি আর পই বিচি ভাজি করছিলাম। আজ রাতে আমরা এটাই খাবো। গল্প চলবে, পরবর্তী পার্ট পেতে সবাই অপেক্ষা করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।